দর্শক, বলা হয় প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে দেশের সবচেয়ে মেধাবী, সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে অর্থশালী বিপুল সংখ্যক মানুষ আছেন যারা রেমিটেন্সের চেয়েও গভীরতর অবদান রাখতে পারেন। অনেক প্রবাসী দেশের ক্রান্তিকালে স্বেচ্ছাসেবীদের মতোই নিজেদের সময়, মেধা এবং সম্পদকে কাজে লাগানোর পথ খুঁজছেন। সেই সব স্বপ্নবাজ মানুষদের কথা বলবো আরটিভির নিয়মিত আয়োজন প্রবাসে পরবাসেতে। আপনাদের সঙ্গে আছে আমি মাসুক সিদ্দিক এবং আজকে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনলাইনে যুক্তরাষ্ট্র প্রবাসী বোর্ড সার্টিফাইড কার্ডিওলজিস্ট ডক্টর মঞ্জুর মোর্শেদ। স্যার, স্বাগতম আপনাকে। কেমন আছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আরটিভিকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে সাথে আমাদের বাংলাদেশের সকল দর্শকবৃন্দকে অনেক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। জি, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। চমৎকার সুন্দর করে শুরু করলেন স্যার, দারুণ করে বললেন। এবং এই চমৎকার ব্যাপারটা আসলে পুরো আয়োজন জুড়ে দর্শকের মাঝেও যাতে প্রতিফলিত হয় সেটাই আমাদের আসলে চাওয়া। স্যার, ভীষণ গুণী মানুষ আপনি, সে ব্যাপারে আসলে কোনো সন্দেহ নেই। কিন্তু এই গুণী মানুষটার স্বপ্নের বীজ কখন বপন হয়েছিল এবং কিভাবে হয়েছিল সেই জায়গাতে যাব আমরা একদমই শুরুতে জানতে চাই যে যুক্তরাষ্ট্রে যাওয়া এবং সেখানকার ক্যারিয়ার কেমন ছিল আপনার, সেই বিষয়টা। আমি চিটাগং গভর্নমেন্ট কলেজে 1989-এ আমি ইন্টারমিডিয়েট পাশ করার পর আমার ভিতর একটা স্বপ্ন জাগে যে আমি আমেরিকার মতো দেশে পড়ালেখা করব, অনেক উচ্চশিক্ষিত হব। সেই আশা নিয়ে আমার আশা। আমি ছিলাম প্রথম জেনারেশনের একজন। আমার বংশের মধ্যে কেউ আগে আমেরিকা আসেনি এবং সেখান থেকে আমার এই যাত্রা শুরু। আপনারা জানেন 1989-এ আপনি খুবই ছোট কিংবা হয়তো জন্ম হয় নাই, কিন্তু 1989-এ ভিসা পাওয়া, স্টুডেন্ট ভিসা পাওয়া এবং খুবই ডিফিকাল্ট ছিল। সেই যে আমি আসলাম এখানে তারপর থেকে এখানে সংগ্রাম শুরু হলো। এখানে আমি আবার সেই ডিগ্রি নিতে হলো আমাকে, এবং ডিগ্রির জন্য যে সমস্ত কিছু কারিকুলাম লাগে সেগুলি আমাকে প্রথমে নিতে হলো। যেমন আমি এক্সাম্পল দিই, আমি কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিলাম না। আমাকে এখানে আবার ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিতে হয়েছে প্রায় 1 বছরের মতো। সেখান থেকে আমার এই ডিগ্রি নেওয়া। এবং পরে যখন দেখলাম আমার ভালো রেজাল্ট হচ্ছে, তখন আমি চিন্তা করলাম যে কি ধরনের পড়ালেখা করা যায়। তো আমি সবসময় এখানে দেখেছি যে এখানে বিশেষ করে ডাক্তাররা যারা খুবই উচ্চশিক্ষিত, অসম্ভব ব্রিলিয়েন্ট। আমি ভাবলাম যে দেখি আমি পারি কিনা, কিন্তু কাউকে ভয়ে বলতে পারিনি যে আমার দ্বারা এটা সম্ভব হবে কিনা, কারণ এটা খুবই একটা লং জার্নি। তারপর সেই থেকেই আমার যাত্রা শুরু হলো। এবং যখন আমি সুম্মা কাম লাউডিতে ব্যাচেলার্স ডিগ্রি করলাম, 3.98 জিপিএ পেলাম, তখন আমি মেডিকেলের প্রতি একটু ধাবিত হলাম যে আমি দেখি এটা করা সম্ভব হবে কিনা। কিন্তু এট দ্য সেম টাইম আমার ফ্যামিলি কিন্তু খুবই মধ্যবিত্ত ফ্যামিলি, এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার ব্যাপারে এবং নিজেকে সাপোর্ট দেওয়ার ব্যাপারে সবকিছু মিলে এটা খুবই খুবই কষ্টকর ছিল। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে আমি এই পর্যন্ত এসেছি। জি, বাহ বাহ। স্যার, আপনার মেধার বিভিন্ন স্বাক্ষর আমরা বিভিন্ন সময় পরবর্তীতে আরো পেয়েছি। সেই বিষয়গুলোই আসলে আপনার সাথে আজকে গল্প করব পুরোটা সময়। যেমন আপনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির সাথে যুক্ত হয়েছেন এবং নিউ ইয়র্ক মেডিকেল কলেজ অ্যাডমিশন কমিটির সদস্য। এই যে এত বড় বড় দুটো জায়গায় আপনার অবস্থান, এই অবস্থানের পিছনে আসলে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ডেডিকেশন আপনার কোন জায়গায় ছিল? আপনারা জানেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি মেডিকেল কলেজ পুরো আমেরিকার মধ্যে নাম্বার 1 কার্ডিওভাস্কুলার হেলথের ব্যাপারে, কার্ডিয়াক সার্জারি বলেন এবং অন্যান্য অনেক সাব স্পেশালিটির ব্যাপারে। আমার সবসময় স্বপ্ন ছিল এদের আন্ডারে কাজ করা। এবং এট দ্য সেম টাইম নিউ ইয়র্ক মেডিকেল কলেজও খুবই নামকরা এবং অ্যাডমিশন কমিটিতে থাকা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। তো যখন অ্যাডমিশন কমিটিতে থাকি এবং এখানকার স্টুডেন্টরা এত মেধাবী, আমার থেকে 100 গুণ মেধাবী হবে, এবং সেই মেধাবীর মধ্যে তাদেরকে সিলেক্ট করা, এটা কিন্তু খুবই দুরূহ ব্যাপার। এবং যেদিন আমার ইন্টারভিউ হয়ে থাকে তার আগের দিন পরের দিন আমার ঘুমের পর্যন্ত অসুবিধা হয়ে যায়, এই জন্য যে কাকে ফেলে কাকে নিব, এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তো এই জন্য আর কি। কিন্তু আমাদেরকে দেখতে হয় শুধু একাডেমিক ক্যারিয়ার না, তার পার্সোনালিটিটা কেমন, তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কেমন, সে মানুষ হিসেবে কতটুকু সাকসেসফুল হবে ডাক্তার হিসেবে। শুধু মেধা দিয়ে মূল্যায়ন করা হয় না, সবকিছু একটা ওভারঅল একটা কিছু দেখতে হয়। এবং আপনারা জানেন এখানে অ্যাডমিশন কমিটি শুধু একজনের উপর নির্ভর করে না, ধাপে ধাপে অনেক বোর্ড আছে, যে কেউ হয়তো লেটার্স অফ রিকমেন্ডেশন দেখে, কেউ হয়তো জিপিএ দেখে, কেউ হয়তো ইন্টারভিউ দেখে, কেউ হয়তো এক্সট্রা কারিকুলার, এটা বিভিন্ন কিছু ভাগ করে তারপর একটা ফাইনাল একটা স্কোর হয়ে তারপর তাদেরকে নেওয়া হয়ে থাকে। তো আমি চেষ্টা করি যাতে যথাসম্ভব যাতে ফেয়ার হতে পারে, এবং চেষ্টা করি যাতে এই ডাক্তারগুলো, এরা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, এবং এরা যাতে আমাদেরকে যাতে কোয়ালিটি সার্ভিস দিতে পারে, পেশেন্টদের সাথে ভালো ব্যবহার করতে পারে। এখানকার সবচেয়ে বড় হচ্ছে, দেখেন ডাক্তাররা সবাই প্লাস মাইনাস সবাই মোটামুটি সবকিছুই জানে এখানকার, কারণ এখানে বোর্ড
সার্টিফাইড হতে হয়। কিন্তু আচ্ছা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনার সাথে যে যে বন্ধনটা, আপনার সাথে যে কথোপকথনটা, হুম, হুম, ভালো হুম। ডাক্তার হতে হলে আপনাকে বেস্ট লিসেনার হতে হবে, ওদের একদম। প্রতি এমপ্যাথি দেখাতে হবে। হুম, তো হুম, এই হুম, হুম। সমস্ত জিনিসগুলো যাতে কোনো অবস্থাতে যাতে ওরা যাতে ভুলে না যায় সেদিকে অসম্ভব খেয়াল রাখতে হবে। আচ্ছা স্যার, আমরা কি এ কারণেই আসলে বিভিন্ন সময় রোগীদের মুখ থেকে শুনি যে ডক্টরের কাছে গিয়েই নাকি তার অর্ধেক রোগ সেরে যায়? এটা আসলে কেন বলে তারা? দেখেন, ডাক্তাররা যখন পেশেন্ট আমাদের কাছে আসে তখন অনেক আম হতাশাগ্রস্ত ভাবে আসে হুম, হুম, এবং হুম। কোনো অবস্থাতে কোনো একটা ভালো রোগী বা আসে না। অনেক সময় হয়তো মেন্টাল ডিপ্রেশন আছে, হুম, অ্যাংজাইটি আছে। হুম, হয়তো হুম, হুম। ডাক্তার থেকে একটু যদি রিঅ্যাসুরেন্স পেয়ে থাকে তাদের জীবনটা হয়তো সম্পূর্ণ বদলে যেতে পারে। জি তো স্যার। এই জিনিসগুলো যখন ডাক্তার থেকে রিঅ্যাসুরেন্স পাওয়া হয়ে থাকে এবং সেই রিঅ্যাসুরেন্স পাওয়ার জন্য ডাক্তারকে অনেক কিছু শুনতে হয় এবং হুম, হুম, এরপরে তারপর একটা সামারি দিয়ে উনাকে আ অ্যাসুরেন্স করা হুম, হয়ে হুম, থাকে। হুম, হুম। তো এই জিনিসটা খুবই মূল্যবান কিন্তু, হ্যাঁ? তো জি। এইজন্য সবসময় ভালো ডাক্তার হলে ভালো লিসেনার হতে হবে, ভালো ব্যবহার দেখাতে হবে, ভালো হুম, হুম, হুম। পার্সোনালিটি থাকতে হবে এবং দেখেন আমরা পেশেন্টের সাথে যেইভাবে কথা বলবো হুম, হুম, সেটা হুম। মেডিকেল নলেজে সেভাবে বলা যায় না। যেমন একজন লয়ার যদি আপনি যেখানে যখন আপনার ট্রায়ালে যান, উনারা যে ভাষা ব্যবহার করেন সেটা সাধারণ মানুষ আমরা বুঝতে পারব না। ঠিক জি। তেমনি ডাক্তারদের মধ্যে তেমনি প্রত্যেকটা প্রফেশনে হুম, একটা হুম, হুম। নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে। কিন্তু পেশেন্টদেরকে যে সুন্দরভাবে যে আপনাকে বুঝাতে হবে, যত হুম, 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 হুম। সহজভাবে বুঝাবেন, জি। সেটি তত সহজভাবে উনারা বুঝবে এবং উনাদের যত ধরনের প্রশ্ন আছে, হুম, হুম, ততক্ষণ হুম। পর্যন্ত আপনাকে কিন্তু সেই পেশেন্সটা, সেই ধৈর্যটা কিন্তু থাকতে হবে। হুম। আমাদের এখানে একটা নির্দিষ্ট একটা পেশেন্ট পপুলেশন থাকে যে জি। দিনে আপনি এতগুলো পেশেন্ট দেখতে পারবেন, এত হুম, হুম, হুম। মিনিট আপনি মিনিমাম ব্যয় করতে হবে। হুম। না হলে এটার জন্য কিন্তু কৈফিয়ত দিতে হয়। কিন্তু আচ্ছা। অন্যান্য দেশে হয়তো আমি জানি না বাংলাদেশে এটা আছে কিনা। কিন্তু এটা অতিরিক্ত পেশেন্ট দেখা, অতিরিক্ত আপনার ওভারওয়েলম হওয়া এগুলা কিন্তু ঠিক না। হুম, তো হুম, আপনি হুম, হুম। ঠিকই বলেছেন যে ডাক্তারের সাথে যদি কথাবার্তা বলে যদি উনারা যদি সন্তুষ্ট হয়ে থাকেন, হুম, হুম। দেখবেন যে পেশেন্ট অনেক, অনেক, অনেক বেটার ফিল করবে। সত্যিই তাই স্যার। চমৎকার করে বিষয়টা বুঝিয়ে বললেন। কারণ এতদিন এই কথাটা শুধুমাত্র আমরা শুনেই এসেছি। একজন ডাক্তারের মুখ থেকে বিষয়টা আসলে ক্লিয়ার হওয়াটা খুবই জরুরি এবং আমরা সহ আরটিভি সকল দর্শক বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। স্যার, আপনি তো মেডিকেলে যেহেতু পড়েছেন, ডাক্তারিকে পেশা হিসেবে নিয়েছেন। আসলে মেডিকেলে তো আরো অনেকগুলো শাখা ছিল। এত শাখা বাদ দিয়ে আপনি কার্ডিওলজিস্টই কেন হলেন? এবং একই সাথে আপনি কার্ডিওলজিতে যে সফলতা আপনার, আপনি আমরা যতদূর জানি যে একজন স্বীকৃত কার্ডিওলজিস্ট। এই জায়গাটায় নিজেকে কিভাবে নিয়ে আসলেন? দেখেন, মেডিকেল প্রফেশনের প্রত্যেকটা স্পেশালটি, প্রত্যেকটা জায়গায় কিন্তু অত্যন্ত ভ্যালুয়েবল। কারণ আমরা সবসময় মানুষের হেলথ নিয়ে হুম, আমরা হুম, কনসার্ন থাকি। তাদেরকে যে কোয়ালিটি লাইফ যাতে দিতে পারি, হুম, হুম, তাদের হুম, যে পেইনটা আছে, যে ব্যথাটা আছে, এটা যাতে কমাতে পারি, হুম, 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 সেদিকে আমরা কিন্তু সবাই সচেষ্ট। কিন্তু তার মধ্যে কিছু, কিছু মেডিকেল সাব স্পেশালটি আমি এগেইন উইথ ডিউ টু অল রেসপেক্ট টু অল মাই কলিগস, হুম, আমি হুম, হুম, তারপরেও বলব যে আমি কার্ডিওলজি এইজন্য চুজ করেছি যে কার্ডিয়াক ডিজিজ এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা হচ্ছে যে নাম্বার 1 কিলার। হুম, 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 কার্ডিওলজির ম্যাক্সিমাম ডিজিজ গুলা কিন্তু প্রিভেন্টেবল। কিন্তু এরপরও দেখেন আজকের এরকম বিংশ শতাব্দীতেও এত টেকনোলজি হাই এর পরেও কিন্তু এখনো কিন্তু কার্ডিওলজি রিলেটেড ডেথ কিন্তু হচ্ছে যে নাম্বার 1। প্রতি 30 সেকেন্ড 34 সেকেন্ডে আমাদের এখানে মানুষ মৃত্যুবরণ করে থাকে হুম, কার্ডিয়াক হুম, এর হুম, জন্য। হুম। এবং আমার বিশ্বাস যে পুরো ওয়ার্ল্ডে কিন্তু আপনার এই ডেথটা কিন্তু রিলেটেড টু মেইন ডেথ হচ্ছে যে কার্ডিওভাস্কুলার রিলেটেড ডেথ। আচ্ছা। তো সুতরাং এখানে প্রতিটা সেকেন্ড একটা কাউন্ট হয়ে থাকে। হুম, এখানে হুম, প্রতিটা সেকেন্ড হচ্ছে যে অসম্ভব মূল্যবান। হুম, হুম, যেমন আমি হুম, আপনাকে এক্সাম্পল দিই, কেউ যদি আপনার যদি হার্ট অ্যাটাকে ভুগে এবং তাকে যে 90 মিনিটস এর মধ্যে সমস্ত কিছু করায় ইনক্লুডিং আপনার এনজিওগ্রাম করা, হুম, এগুলা হুম, কিন্তু খুবই দুরূহ ব্যাপার। প্রতিটা সেকেন্ড কিন্তু মূল্যবান। না হলে প্রতি সেকেন্ডের পর, পর কিন্তু পেশেন্ট কিন্তু মৃত্যুর দিকে ঢলে পড়ে। তো হুম, হুম, এইগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। হুম, এইজন্য হুম, হুম, আমি কার্ডিওলজিটা নিয়েছি, যেখানে আমি ডেথ এবং আপনার লাইফ এর সাথে আমাকে সবসময় ব্যাটল করতে হয় এবং হুম, 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 যখন আমি উনাদেরকে যদি একটা কোয়ালিটি লাইফ দিতে পারি, একটা জীবন যদি বাঁচাতে পারি, হুম, তাদের হুম, হুম, হুম। মুখের যে একটা হাসি, এই হাসিটা জীবনে কিন্তু কোনোদিন ভোলার মতো না। এটি কিন্তু কোনোদিনও মিলিয়ন ডলার দিয়েও পাওয়া যাবে না। সত্যিই তাই। স্যার, তুলনা জিনিসটা আসলে সবসময় ভালো নয়, আবার সবসময় খারাপও নয়। যদি দুটো শিশুর মধ্যে আমরা তুলনা করি, সেটা খুবই খারাপ একটা বিষয়। তাদের মনে অন্যরকম একটা প্রভাব পড়ে। কিন্তু আমরা যদি দুটো দেশের সিস্টেমের সাথে তুলনা করি এবং দুটো দেশের সিস্টেমের সাথে তুলনা করে যদি সেখান থেকে গঠনমূলক কিছু নিতে পারি, সেটা কিন্তু দারুণ একটা বিষয়।
আপনার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু আপনি যুক্তরাষ্ট্রে মেডিকেলের সাথে জড়িত আছেন এবং আপনি সেখানে চিকিৎসা শাখায় আপনার একটা অবদান রাখছেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে দুই জায়গার মেডিকেল সায়েন্সের পার্থক্যটা কি রকম শিক্ষা পদ্ধতির? প্রথমত প্রত্যেকটা ডাক্তারকে অসম্ভব যাতে কোয়ালিটি সার্ভিস দিতে হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা ডাক্তার যাতে লাইসেন্স প্রাপ্ত সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর এডুকেশনের মানটা কিন্তু অনেক উন্নত করতে হবে। যেমন আমার 1989 আমার মনে আছে আমাদের পুরো বাংলাদেশে মাত্র 6টা কি 7টা মেডিকেল স্কুল ছিল, সরকারি মেডিকেল স্কুল। আমার মনে হয় এখন শতের উপরে হয়ে যাবে। কিন্তু একটা জিনিস কি, এই মেডিকেল স্টুডেন্ট গুলা যখন পরবর্তীতে ডাক্তার হবে তাদেরকে সেইভাবে আপনার যে ক্লিনিক্যাল এক্সপোজার দেওয়া, পেশেন্ট এক্সপোজার দেওয়া, বিভিন্ন ক্লিনিক্যাল নলেজ গুলো দেওয়া, এগুলো কিন্তু থাকতে হবে। পয়সা বানানোর কোনো অবস্থা এখানে থাকতে পারবে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে কোনো ধরনের করাপশন থাকতে পারবে না, সেখানে একটা স্বচ্ছতা থাকতে হবে। যে যেখানে আপনার সরকারি হসপিটাল গুলো আছে তারা যাতে কোনো অবস্থাতে সরকারি হসপিটাল গুলোতে কাজ ছাড়া যাতে প্রাইভেট প্র্যাকটিস যাতে না করতে পারে, কিংবা সরকারি হসপিটালে খুব অনীহা দেখিয়ে তারপর আপনার বিভিন্ন প্রাইভেট হসপিটালে বা প্রাইভেট ক্লিনিকে কাজ করা, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু মনিটর করতে হবে। তাছাড়া পড়ালেখার মান কিন্তু অবশ্যই উন্নত করতে হবে। তারপর প্রত্যেকটা কিছুতে এডুকেশন সেক্টরে সব জায়গায় যাতে স্বচ্ছতা থাকতে পারে, যাতে কোনো ধরনের করাপশন না থাকে, কোনো ধরনের যাতে পলিটিক্যাল ভাবে বায়াস যাতে না হয়ে থাকে, কেউ কোনো পলিটিক্যাল সিস্টেমের ভিতর সম্পৃক্ততা থাকলে তাকে প্রমোশন দেওয়া কিংবা তাকে আরো বেটার একটা সার্ভিস দেওয়া, এইগুলো থাকতে পারবে না। পেশেন্ট মানে যত বড় লোক হোক যত গরিব হোক সবাইকে একসাথে দেখতে হবে, এটা আমাদের হিপোক্রিটিক্যাল ওথ, এবং সেইভাবে আমাদেরকে থাকতে হবে। আমি এমনও দেখেছি যে হয়তো কোনো অন্য পলিটিক্যাল সিস্টেমে থাকার কারণে অনেক বড় হয়তো সিনিয়রিটি কিন্তু কোনোদিন কোনো প্রমোশন পান না, কিন্তু অন্যদিকে অনেক ছোট জুনিয়ররাও কিন্তু অনেক প্রমোশন পেয়ে যায়, কারণ না কোনো রাজনৈতিক ছত্রছায়া। এটা কিন্তু কখনো হতে পারে না। যে কোনো এডুকেশন সিস্টেমে এটা অবশ্যই স্বচ্ছতা থাকতে হবে, এগেইন কোয়ালিটি অফ সার্ভিস দিতে হবে, তারপর পড়ালেখার মান উন্নত থাকতে হবে, তারপর বোর্ড এক্সাম থাকতে হবে, তারপর যাতে কোনো অবস্থাতে যে আর যেটা প্রাপ্য, যেটা মেধা ভিত্তিক অবস্থায় যাতে যেতে পারে, কোনো কোটা ভিত্তিক যাতে মেধা দিয়ে যাতে মূল্যায়ন করা হয়ে থাকে, সেদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। খুব সুন্দর করে বললেন স্যার। স্যার, আমরা সাধারণত যেটা দেখি যে কোনো মানুষ পড়াশোনা শেষ করে তার প্রফেশন জীবনে গিয়ে তার সুন্দরভাবে তার জীবনযাপন করছে, তার প্রফেশনকে পার করছে, কিন্তু আসলে সেই মানুষগুলোই একটু স্পেশাল হয় যারা স্পেশাল কিছু কোয়ালিটি বা স্পেশাল কিছু বিষয়ের সাথে যুক্ত থাকে। যেমন আপনাকে আমরা যতদূর পর্যালোচনা করেছি, আপনার বিষয়ে আমরা যতদূর জেনেছি, আমরা দেখতে পাচ্ছি যে আপনি নিউ ইয়র্ক ম্যাগাজিন, ইউএস নিউজ এবং ওয়ার্ল্ড রিপোর্টের ফিচার্ড হয়েছেন। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার স্যার। এই যে এক্সট্রা কারিকুলাম বা এক্সট্রাভাবে নিজেকে প্রকাশ করা, এটা আসলে কিভাবে হলো, এবং এই জায়গাগুলো নিয়ে একটু ছোট্ট করে আপনার মুখ থেকে শুনতে চাই। যে কোনো অ্যাওয়ার্ড, যে কোনো রিকগনিশন অবশ্যই মানুষকে আরো ভালো কিছু আরো করার মোটিভেট করে থাকে, এবং সেটাও আমার ব্যাপারেও একই অবস্থা। প্রথমত যেই অ্যাওয়ার্ড কমিটিগুলো থাকে, এগুলা যারাই কমিটিতে থাকে তারাই সাধারণত সিলেক্ট করে থাকেন, এই ব্যাপারে আমাদের কোনো হাত নাই, বিশেষ করে যারা অ্যাওয়ার্ড পেয়ে থাকেন আর কি। তো এই জিনিসটা কিন্তু খুবই মানে আমাকে আনন্দ দিয়ে থাকে। তো অ্যাওয়ার্ড পাওয়া যেরকম কষ্টের, সেটা এবং ধরে রাখা কিন্তু আরো কষ্টের, এই জন্য যে আপনাকে যেইভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং সেটা যাতে কোনো অবস্থাতে যাতে আপনার যাতে একটু যাতে অন্যদিকে না যায়, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হয়। এবং এটি কিন্তু আরো অনেক টেনশনের মধ্যে রাখে যে আমি আমার কোয়ালিটি সার্ভিসটা সবসময় দিতে পারবো কিনা। এবং সবসময় আমি জানি কি, আমার সবসময় আমি আল্লাহর প্রতি অসম্ভব বিশ্বাসী। আমার কলিগদের সাথে আমার ভালো ব্যবহার বলেন, তারপর পেশেন্টদের সাথে ভালো ব্যবহার বলেন, ব্যাড সাইড পার্সোনালিটি বলেন, এগুলো কিন্তু ডাক্তারদের থাকতে হবে। এবং শুধু ডাক্তার বলে কেন, যে কোনো প্রফেশনালই হন না কেন, আপনার যে একটা হিউম্যানিস্টিক বিহেভিয়ার ইনসাইড ইন ইউর হার্ট, ইনসাইড ইউর সোল, এটা কিন্তু আপনাকে থাকতে হবে। না হলে কিন্তু মানুষ হিসেবে আমাদের কোনো মূল্যই থাকে না, ঠিক না? তো সুতরাং এই জিনিসগুলো যে আমি যে অর্জন করেছি, এটা অবশ্যই আমার জন্য অনেক বড় পাওয়া, এবং আপনাদের দোয়াই এটা আমাকে ত্বরান্বিত করেছে বলে আমার ধারণা। এবং যে কোনো প্রাপ্তি আসলে মানুষের দায়বদ্ধতা অনেকখানি বাড়িয়ে দেয়, তেমনটি আপনিও বলছিলেন যে আপনারও দায়বদ্ধতা বেড়ে গেছে, আপনার টেনশন বেড়ে গেছে। সত্যিই তাই, আমরা আপনার জন্য সাফল্য কামনা করছি, এবং ধীরে ধীরে এভাবেই আসলে আপনি নিজেকে আরো প্রকাশিত করেন এবং নিজেকে মেলে ধরেন। স্যার, গ্রিন কার্ড ডিগ্রিধারী বাংলাদেশিরা বেশ কিছু সমস্যার কথা বলছে। এই যে সমস্যার কথা তারা বলছে, এর মধ্যে বাস্তবতা আসলে কতখানি আছে আপনার মুখ থেকে জানতে চাই। জি,
তো আমি প্রথমে আমার কথাটাই বলবো। আমি যখন এসেছি তখন স্টুডেন্ট ভিসা, F1 ভিসা নিয়ে এসেছি, পরবর্তী গ্রিন কার্ড হয়েছে এবং গ্রিন কার্ডের পর আমাদের সময় যে স্টুডেন্ট ভিসা যে হলে যে আপনার শুধুমাত্র ক্যাম্পাসে 16 আওয়ার্স এর মতো কাজ করা যেতে পারতো, কিন্তু ক্যাম্পাসের বাইরে কোনো কাজ করা যেত না। এখন বাংলাদেশি স্টুডেন্টরা এখানে এসেছেন, হয়তো অনেকের গ্রিন কার্ড হচ্ছে, কিন্তু রিপাবলিকান সরকার যখন ডোনাল্ড ট্রাম্প সাহেব এসেছেন তখন উনি অনেক কিছু কঠোর করে ফেলেছেন। গ্রিন কার্ডধারী বা ইউএস সিটিজেন সবকিছুই সমান ধরনের রাইটস আছে, কিন্তু হুম, হুম, সামান্য একটু এদিক সেদিক তো আছেই বটে। না হলে তো আর ইউএস সিটিজেনশিপ নেওয়ার জন্য মানুষ এরকম উঠে পড়ে লাগতো না। তো হুম, হুম, গ্রিন হুম। কার্ডধারীর এখন যে যে সমস্যাগুলো আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আহ, কোনো ধরনের যদি ছোট ক্রাইমও যদি করে থাকে সেটা কিন্তু আপনার লিস্টেড হয়ে যায়। হুম, হুম, তারপর আপনার যদি গ্রিন কার্ডধারী যারা যদি আপনার একটা নির্দিষ্ট টাইমের বাইরে ধরুন 6 মাসের আহ, বেশি কিংবা 1 বছরের উপরে যদি থাকেন তাহলে আবার রি এন্ট্রান্স করা এগুলা কিন্তু খুব কষ্ট হয়ে যায়। জি। তারপর গ্রিন কার্ড দাঁড়িয়ে হলে যদি আপনার ফেডারেল জব যেগুলো আপনার ইউএস গভর্নমেন্ট জব হুম, হুম, হুম। কম্পেয়ার টু দ্য সিটি অর স্টেট জব এগুলা পেতে কিন্তু কষ্ট হয়ে যায়। আচ্ছা। তো তাছাড়া আপনার ফেডারেল গভর্নমেন্ট থেকে বিভিন্ন ধরনের যে সাহায্য সহযোগিতা যারা পেয়ে থাকেন, বিশেষ করে যেমন ধরুন আপনার হয়তো আপনি ফেডারেল গভর্নমেন্ট থেকে কোনো ধরনের আপনার বেনিফিট পেতে চাচ্ছেন, সোশ্যাল সিকিউরিটি পেতে চাচ্ছেন, গ্রিন কার্ড ধারীরা কিন্তু এগুলা পায় না। হুম, হুম, তারপর আপনার গ্রিন কার্ড ধারীরা যদি আপনি কথার কথা যদি আপনি এখন যদি বাংলাদেশে গিয়ে যদি 1 বছর থাকতে চান তাহলে সেটা পারবেন না। তারপর হুম। গ্রিন কার্ড ধারীরা যদি আপনার যেমন এই যে ইউএস প্রেসিডেন্টের ইলেকশন যদি আপনার ভোট দিতে চান হুম, সেটাও আপনি পারবেন না। তো এই ধরনের কিছু কিছু আপনার ঝুঁকি গ্রিন কার্ড ধারীদের আচ্ছা। জন্য থাকে। স্যার একটা একদমই তাই। সতর্ক। ঠিক এই জায়গাতে একটা জি, বিরতি নিতে চাই। আবারও ফিরবো জি। আপনার কাছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে যারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং একই সাথে যারা ভবিষ্যতে যেতে চাচ্ছেন তাদের জন্য আপনি কি বলবেন? যে যারা আমেরিকাতে আসতে চান সব সময় খেয়াল রাখতে হবে যে আপনি কি জন্য আসতে চাচ্ছেন। এটি কি আপনি পড়ালেখার জন্য, এটি কি আপনি কাজ করার জন্য, সেটি আপনাকে খেয়াল রাখতে হবে। হুম, হুম, পড়াশোনার জন্য যেতে হয় তাহলে আপনি বিভিন্ন স্কুলের যে অ্যাডমিশন কমিটি আছে তাদের তাদের যে কি রেকুজিশন আছে, কি চাচ্ছেন ওনারা, সেটি আপনাকে ফুলফিল করতে হবে। যেমন আমি এক্সাম্পল দিই, যেমন আমি যেহেতু ইন্টারমিডিয়েট পড়ে যখন এখানে চলে এসেছি তখন আমাকে ডিগ্রির জন্য আমাকে I-20 নিতে হয়েছে যে আমি কোন সাবজেক্টে পড়তে যাব, হুম, হুম। সেটার উপর ভিত্তি করে ওরা অ্যাডমিশনটা আমাকে দিয়েছে সেটি। আর কেউ যদি আপনার মাস্টার্স ডিগ্রি বলেন বা পিএইচডি বলেন তাদের গবেষণাটা কি হবে না হবে, অ্যাগেইন সেটি আপনারা আপনার ওয়েবসাইট থেকে কিংবা অ্যাডমিশন কমিটি থেকে আপনারা জেনে নিতে পারেন যে কি কি লাগবে না লাগবে, কিংবা হুম, হুম। জিআরই লাগবে কিনা, টোফেল লাগবে কিনা, বা আইএলটিএস লাগবে কিনা, এই ধরনের অনেক কিছু। হ্যাঁ, তো জি। এই আর কি। আর যারা কাজের জন্য আসতেছেন, অ্যাগেইন এখানে অনেক অপরচুনিটি আছে। যেমন আমি এক্সাম্পল দিই, আপনি হয়তো কথার কথা বাংলাদেশে একজন ভালো রিসার্চার, বাংলাদেশে একজন শিক্ষকতা আছে, কিংবা আপনারা যারা মিডিয়াতে আছেন, যারা এখানে আবার মিডিয়াতে যোগ দিতে চান, এই ধরনের অনেক ধরনের ক্যাটাগরি আছে। তো এগুলি আচ্ছা। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে কি জন্য আসতেছেন। হুম, আর হুম, হুম। যখনই আপনি এখানে আসবেন সেটি অ্যাগেইন স্টুডেন্ট ভিসা কিনা, ট্যুরিস্ট ভিসা কিনা, কিংবা আপনার H1 ভিসা কিনা, ইবি ভিসা কিনা, এই ধরনের অনেক ক্যাটাগরি আছে হুম, হুম, যেগুলি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে আপনার একটা গাইডলাইন আছে। হুম, তবে আমি যেটি বলবো, স্টুডেন্ট হিসেবে যদি আসতে চান, হুম, বিশেষ করে আমার মতো এরকম অবস্থা, কিন্তু পরবর্তীতে কিন্তু এদের কিন্তু আপনার অনেক অসুবিধায় পড়তে হয় এই জন্য, হুম, হুম। কারণ এখানকার টিউশন ফিটা অনেক বেশি থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে। আচ্ছা। সাধারণত আন্ডার গ্রাজুয়েটের জন্য কোনো ধরনের স্কলারশিপ দেয় না বলে আমি জানি। বর্তমানে এই ধরনের কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না। হুম, হুম। তবে পিএইচডির জন্য অনেক সময় স্কলারশিপ দিয়ে থাকে, বা অনেক উচ্চতর পড়ালেখার জন্য স্কলারশিপ দিয়ে থাকে, সেগুলা আপনাকে জানতে হবে। তবে আচ্ছা। এখানে যখনই আসবেন আপনাকে খেয়াল করতে হবে এটা এত যেরকম আপনি স্মুথ ভাবছেন সেরকম না। অনেক স্ট্রাগল করতে হবে, অনেক কিছু আপনাকে ডিটারমাইন্ড থাকতে হবে, হুম, হুম। পারসিভিয়ারেন্স থাকতে হবে, এবং আপনাকে কিন্তু সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। অবশ্যই, অবশ্যই। এবং যারা আসলে স্বপ্ন দেখছে দেশের বাইরে যাওয়ার, বিশেষ করে যুক্তরাষ্ট্রে যাওয়া, তারা নিশ্চয়ই এই বিষয়টি খেয়াল রাখবে স্যার আমাদের এই আয়োজনের মাধ্যমে। স্যার, বর্তমান রিপাবলিকান সরকার যুক্তরাষ্ট্রের ক্ষমতায়। বাংলাদেশি আমেরিকান হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্ক, উন্নয়ন এবং সম্ভাবনা নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই যে কি, কি সম্ভাবনা আসলে আছে? দেখেন, ইউএস গভর্নমেন্ট কিন্তু সবসময় তারা তাদের দেশের জন্য সবচেয়ে যেটি বেস্ট সেটাই করবে, সেটা ডেমোক্রেট হোক সেটা রিপাবলিক হোক। হুম, হুম, আপনারা আগে শুনেছেন রিপাবলিক আসলে এরকম হবে, ডেমোক্রেট হলে এরকম হবে, এগুলো কিন্তু বৈশ্বিক যে ফরেন যে রিলেশনশিপ হুম, এটার হুম, ব্যাপারে খুব একটা প্রভাব ফেলে না। হুম, এরা হুম, কিন্তু এত চমৎকার
চমৎকারভাবে এরা রিলেশনগুলো ফরেন কান্ট্রির সাথে রাখে তাদের দেশের স্বার্থ রক্ষার জন্য, হুম, হুম। এটা কিন্তু খুবই অ্যামেজিং। হ্যাঁ, এটা আচ্ছা। এটা সবসময় থাকবে। হুম, হুম, এখানে হুম। ডেমোক্রেট বা রিপাবলিক বলে কিছু না। তবে তারপরও কিছু, কিছু থাকে। যেমন এই যে রিপাবলিক সরকার ডোনাল্ড ট্রাম্প এসেছেন, উনি হুম, হুম, অনেক হুম। কিছু আপনার ফাইন্যান্সিয়াল ফরেন কান্ট্রিকে দেওয়ার ব্যাপারে অনেক কিছু শিকিল করেছেন। এট দ্য সেম টাইম আবার অন্য ডেমোক্রেট পার্টির মতো, ডেমোক্রেট সরকারের মতো রিপাবলিক সরকারও যেমন অন্ধভাবে যেরকম ইসরায়েলকে সমর্থন দেওয়া কিংবা অন্য দেশকে কিছু আপনার অনেক লিয়াজো মেনটেন করে, এগুলো কিন্তু আছে। এগেইন বিতর্কত এদের তাদের স্বার্থের জন্য করে থাকে। আমাদের দেশের ব্যাপারে আমি যেটা বলবো সবসময় এগেইন ওদের স্বার্থটাই আগে প্রথম দেখবে, হুম, হুম। এরপরেও আমাদের দেশের সাথে যাতে একটা চমৎকার যাতে সম্পর্ক থাকে সে ব্যাপারে ওনারা যথেষ্ট সচেতন। কারণ আমাদের দেশটা কিন্তু ছোট হোক, আমাদের দেশ হয়তো গরিব হতে পারে, কিন্তু আমাদের দেশ ভূ রাজনীতিতে কিন্তু অত্যন্ত মারাত্মকভাবে প্রভাব ফেলেছে। এটা ভূ রাজনীতির জন্য অত্যন্ত খুবই ইম্পর্টেন্ট। হুম, এখানে হুম। আপনার চীন আছে কিংবা অন্যান্য দেশগুলি যেগুলি আশেপাশে আছে সেগুলি সাথে কিভাবে লিয়াজো মেনটেন করতে হবে, হুম, কিভাবে আমেরিকা যাতে প্রভাব ফেলতে পারে, আমেরিকা যাতে ভালো বন্ধু হতে পারে বাংলাদেশের, যাতে চীনের উপর যাতে বাংলাদেশ যাতে ঝুঁকে না পড়ে, এরা হুম। অনেকভাবে এই ধরনের ক্যালকুলেশন করে থাকে। জি। তো আমাদের দেশকে কিন্তু চিন্তা করতে হবে যাতে আমাদের দেশের স্বার্থ যেভাবে রক্ষা হয়ে থাকে, হুম, হুম, অন্য হুম, হুম। দেশের স্বার্থের জন্য না, আমাদের দেশ যেভাবে উন্নত হয়ে থাকে, হুম, হুম। আমাদের দেশের মানুষ যাতে আরো উন্নতি করতে পারে সে ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হতে হবে। আমরা কোনো দেশের দাসত্ব করতে চাই না। আমাদের দেশ হচ্ছে যে ছোট হোক, ভেরি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তো আচ্ছা। সুতরাং আমাদের দেশের কোনো কিছুর স্বার্থ যাতে বিঘ্নিত যাতে না হতে পারে হুম, হুম, সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো অবস্থাতেই আমরা 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 কোনো অবস্থাতে অন্য দেশের উপর মুখাপেক্ষী হব না, হুম, এবং হুম। আমাদের দেশ যদি সুন্দরভাবে যদি গড়ে উঠতে পারে, করাপশন যদি না থাকে, ল এন্ড অর্ডার যদি থেকে থাকে, যদি কোয়ালিটি, যদি এডুকেশনের কোয়ালিটি যদি থাকে, তাহলে আমাদের দেশ অনেক 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 এগিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। খুব চমৎকার করে বললেন স্যার। দেশের কথা যেহেতু উঠেই আসলো, দেশ নিয়ে একটু জানতে চাই যে বর্তমান দেশ এবং আমাদের দেশের বর্তমানে যে পর্যায়, নতুন বাংলাদেশ এক প্রকার বলা যায়, হাঁটি, হাঁটি পা, পা। এই নতুন বাংলাদেশের জন্য আপনার সম্ভাবনা বা আপনার স্বপ্ন, আপনি সামনে কি সম্ভাবনা দেখছেন বা কি স্বপ্ন দেখছেন? না, সম্ভাবনা অবশ্যই আছে। প্রথমত যেকোনো একটা উন্নত দেশ হতে হলে সর্বপ্রথম আপনাকে ফ্রিডম অফ স্পিচ সেটা থাকতে হবে। হ্যাঁ? তারপর আপনার ভোটিং অধিকার থাকতে হবে। গণতন্ত্র না থাকলে কিন্তু কোনো দেশে উন্নত হতে পারে না। হুম, হ্যাঁ? হুম, হুম। সুতরাং এই এখন যেহেতু আমাদের সেই সিস্টেমটা আছে এবং এটাকে ধরে রাখতে হবে হুম, এবং হুম, হুম। এটি কোনো অবস্থাতে যাতে আবার অগণতান্ত্রিক কোনো পর্যায়ে যাতে না পড়ে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কোনো অবস্থাতেই যাতে যারা করাপশন করেছেন, যারা ইনজাস্টিস করেছেন সেগুলো যদি বিচার না হয়ে থাকে সেগুলো আবার পুনরাবৃত্তি হবে। আমরা কোনো পেশি শক্তি চাই না। আমরা চাই ভালো মানুষগুলো রাজনীতিতে আসুক। আমরা চাই শিক্ষিত লোকগুলো রাজনীতিতে আসুক। আমরা চাই যে সমস্ত লোকগুলো আমাদের দেশকে নেতৃত্ব দিবে, দেশে বিদেশে যাতে সুন্দরভাবে যাতে একটা যে রিলেশন বিভিন্ন দেশের সাথে করতে পারি, আমাদের দেশকে স্বার্থকে যাতে আরো যাতে উঠাতে পারি সে সমস্ত ব্যাপারে খেয়াল রাখতে হবে। এই নতুন বাংলাদেশে যে এসেছেন, তারপরে এটির জন্য আমরা সবাই কিন্তু যে চেষ্টা করেছি সেটা যাতে কোনো অবস্থাতে যাতে বিফলে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যে এসেছেন, আমাদের অনেক এখানে অনেক সমালোচনা আছে। কিন্তু আশা করেছিলাম যে আরো বেশি ভালো কিছু করবে। যারা উপদেষ্টার মধ্যে আছেন আশা করেছিলাম যে এখানে যাতে কোনো ধরনের অন্য কোনো রাজনৈতিক ছত্রছায়া না থেকে যাতে সুন্দরভাবে যাতে দেশকে আরো এগিয়ে নিবেন, এবং যদি উনারা যদি নাও পেরে থাকেন পরবর্তীতে যে সরকারই আসুক না কেন, কিন্তু তারা যেন অবশ্যই যাতে আমাদের দেশকে যাতে এগিয়ে নিতে চান সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং সেই সাথে সাথে আমরা যারা সাধারণ জনগণ, যাতে আমরা যারা রাজনীতি করি না তাদেরকে অবশ্যই কিন্তু সচেষ্ট থাকতে হবে এবং প্রত্যেকটা কিছু আপনারা এই রাজনীতিবিদদের কাছে কৈফিয়ত চাবেন। কোনো অবস্থাতে করাপ্টেড লোককে আপনারা কোনদিন ভোট দিবেন না। কোনো পেশি শক্তির প্রতি আপনারা সমর্থন দিবেন না। যারা আপনার দেশকে উন্নত করবে, যারা আপনাকে সবসময় আপনার পাশে থাকবে তাদেরকে আপনারা ভোট দিবেন। সেটা যেই হোক, কোনো মার্কা দেখে ভোট দেওয়ার দরকার নাই। আর পিছনের দিকে আমরা রাজাকার, মুক্তিযুদ্ধ এই সমস্ত ট্যাগ নিয়ে ব্যস্ত চাই না। আজ এত বছর দেশ হয়ে গেছে কিন্তু এখনো আমরা সেই আবার পুরোনো দিকে চলে যাই। এটি এনাফ। আমাদের এই আমেরিকাতে পর্যন্ত সিভিল ওয়ার হয়েছে, হুম, এই হুম, হুম। হয়েছে, কোনোদিন এই সমস্ত ত্যাগ হয় নাই। কিন্তু এইদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোনো অবস্থাতে যাতে ছাত্ররা রাজনীতি করুক অসুবিধা নাই। কিন্তু কোনো ধরনের সহিংসতা যাতে না হয়ে থাকে। হুম, হুম, এই হুম। যে ভায়োলেন্স এই জিনিসটা কিন্তু খুবই আমার কাছে খুবই খারাপ লাগে। আপনার সাথে আমার সাথে হয়তো আপনার দ্বিমত থাকতে পারে। সেটি কিন্তু ডিবেটের মাধ্যমে বলবেন। আপনি প্রুফ দেখাবেন।
কিন্তু তার মানে এই নয় যে আপনি আমার শত্রু হয়ে গেছেন, তার মানে এই নয় যে আপনার সবকিছু আপনার ধ্বংস করে দিতে হবে, আপনাকে জীবন থেকে সরিয়ে দিতে হবে। এগুলো কিন্তু খুবই মারাত্মক জিনিস। এই সমস্ত ভায়োলেন্স যাতে না হয়ে থাকে, একে অপরের প্রতি যাতে যেভাবে ভ্রাতৃত্ববোধ থাকে, সেদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। চমৎকার, সুন্দর স্যার। স্যার দারুণ করে বললেন। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আজকে যদি প্রবাসী পরবাসী দর্শকদেরকে আপনার কিছু বলার থাকে একদমই শেষ মুহূর্তে। প্রথমত আমি এগেইন আরটিভিকে, আপনাকে সবাইকে আমি অসম্ভব আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এগেইন কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি খুবই ছোট মানুষ, তারপরে আপনাদের এই ব্যস্ত সময়ে আমাকে সময় দিয়েছেন, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং সেই সাথে সাথে দর্শকবৃন্দ আপনারা যারা দেখেছেন, আপনাদের প্রতি অসম্ভব গ্রেটফুল টু ইউ। তো আমি বলবো, দেখেন সবসময় আমরা যে ধর্মেই থাকুন না কেন, আপনারা ধর্মের প্রতি অসম্ভব আস্থাশীল থাকবেন। আমি একজন মুসলমান, সুতরাং আমি আল্লাহর প্রতি, রসুলের প্রতি অসম্ভব আস্থাশীল। যখনই আপনি সুন্দর মতো ধর্মকে পালন করবেন, যে ধর্মে হোক না কেন, কিন্তু অমানবিক কোনো কিছু করা যেতে পারে না। প্রত্যেকটা ধর্মের মূল শিক্ষা হচ্ছে যে একটাই, কিভাবে মানুষ মানুষের সাথে ভ্রাতৃত্ববোধ থাকতে পারে, মানুষ মানুষের প্রতি উপকার করা যেতে পারে, সেগুলো করা যেতে হবে একটি। আর সেই সাথে সাথে সবসময় মানুষের যাতে উপকার হয়ে যায়, কোনোদিন অপকার করবেন না, সত্যের পথে চলবেন, কোনোদিন অসততা এগুলির প্রতি আপনারা যাতে ঝুঁকে না পড়েন, সেদিকে খেয়াল রাখবেন। আর করাপশন এই জিনিসটা থেকে, ইনজাস্টিস থেকে, এগুলো থেকে আমাদেরকে চলে আসতে হবে। সেই সাথে সাথে আমাদের যারা মা বোনরা আছেন বাংলাদেশে, তাদের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল থাকতে হবে, যাতে কোনো অবস্থাতে যাতে তাদের প্রতি যাতে কোনো অবিচার না হয়ে থাকে, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। দর্শক, আজ আমরা কথা বলছিলাম যুক্তরাষ্ট্র প্রবাসী কার্ডিওলজিস্ট ডক্টর মঞ্জুর মোর্শেদের সাথে, যিনি কথা বলেছেন নিজের দেশ নিয়ে এবং অন্য দেশে তার অবস্থান নিয়ে। তার অবস্থানের মধ্যে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি, খুব শক্ত অবস্থান ধরেছেন তিনি তার প্রফেশনাল জীবনে, যেটিতে তিনি করছেন সেবা, এবং একই সাথে দেশের জন্য তার মায়া এবং মানবিকতার প্রতি তার যে অনুরাগ, সেটি কিন্তু খুবই গঠনমূলক। পাশাপাশি সমাজসেবা, শিক্ষা এবং মানবিক সহায়তা নিয়ে কাজ করছেন তিনি। এই উদ্যোগ আসলে নতুন প্রজন্মের কাছে একটি প্রেরণা। এই প্রেরণা নিয়ে আজকের আয়োজন আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আগামী দিনের অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মাসুক সিদ্দিক।